আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমাদের ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির যেই কার্যক্রম, সেই ধারাবাহিকতায় আমরা আজকেও একটি লাইভ সেশন কন্টিনিউ করতে যাচ্ছি এবং আমাদের আজকের অতিথি অবশ্য যিনি আছেন উনি বাংলাদেশের বাইরে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। সৌদি আরব থেকে আমাদের একজন বিনিয়োগকারী যোগ দিয়েছেন, যিনি সিলেটের বালাগঞ্জের একজন বাসিন্দা এবং আমাদের অনেকেরই পরিচিত মুখ। 12 সাল থেকে যথারীতি যারা ধারাবাহিকভাবে কাজ করে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন তার মধ্যে অন্যতম একজন এবং সিলেট বিভাগেরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে একটি সংগঠনের সাথে ছিলেন আমাদের যেই আহ, বিগত দিনের সংগঠনগুলো। তো উনি হচ্ছেন আমাদের পরিচিত মুখ জনাব দেলোয়ার শিকদার। আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। তো জনাব দেলোয়ার শিকদার, আপনাকে আজকে লাইভ প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ডেস্টিনি মুভমেন্ট প্রোগ্রাম কর্মসূচির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও সুস্বাগতম। সালামু আলাইকুম। জি। তো একসময় ঢাকাতে ছিলেন, ঢাকাতে আসতেন, প্রতিনিয়তই দেখা হতো আপনার সাথে। আমাদের অফিসে আসতেন, আলিসে আসতেন, মাহতাবে আসতেন। তো বাস্তবিকতার প্রয়োজনে হয়তো বা এখন প্রবাসে আছেন। ওয়েল, আমরা আহ, এই কোম্পানিতে আপনার ইনভলভমেন্ট, আপনার সম্পৃক্ত হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে কিভাবে ব্যবসা করেছিলেন, আপনার বিজনেস পজিশন এবং কি কিভাবে স্বপ্ন দেখে কাজ করেছিলেন, সেই বিষয়ে আমরা প্রথম পর্যায়ে আপনার কাছ থেকে একটু ধারণা নিতে চাই এবং আমরা একটু অতীতের স্মৃতি হাতড়ে অতীত ঘুরে আসতে চাই। জনাব দেলোয়ার শিকদার। ধন্যবাদ বুরহানুদ্দিন ভাইকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করে ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য এই ডেস্টিনির রোড লেভেল থেকে একদম মাঠ পর্যায়ে যে সকল ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের মতামত, তাদের প্রতি আন্তরিকতা, তাদের প্রতি যোগাযোগ নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন, যার মাধ্যমে আজকে আমাকে লাইভে নিয়ে আমাকে সংযুক্ত করেছেন, বুরহানুদ্দিন ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আজকের এই লাইভের মাধ্যমে যে সকল শ্রোতারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন বা পরবর্তীতে যারা আমাদেরকে শুনবেন, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ সালাম জানাচ্ছি। আহ, যেটা বিষয় হচ্ছে, আমার কাছে উনি বলছেন যে আমাদের ডেস্টিনি স্টাডিটা, আমার ব্যক্তিগত জীবন ডেস্টিনিতে ইনভলভ হওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্য। যাই হোক, এতটুকু সুযোগ জীবনের প্রথম পেয়েছি, তার জন্য আমার কাছে অনেক আনন্দিত এবং উৎফুল্লিত মনে হচ্ছে যে নিজের কষ্টটা একটু না হলেও একজন নীরবে নির্জনে একজন ব্যক্তিকে আমি বলতে পারবো বা তার মাধ্যমে সবাই আমার কথাগুলো শুনতে পারবেন। তো মূলত হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড জয়েন করার আগে এটার সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান ধারণা ছিল না এবং ধারণা নেওয়ার মতো কোনো আগ্রহ বোধও করি নাই। যাই হোক, আমার এক ছোটবেলার ক্লাসমেট বন্ধু মানুষ, তার ইনফরমেশনের মাধ্যমে আমি 2007 সালে ডেস্টিনি 2000 লিমিটেডে টি প্লান্টেশনের একটা প্যাকেজ নিয়ে আমার জয়েনিং শুরু হয়। তারই প্রেক্ষাপট থেকে আস্তে আস্তে ডেস্টিনি সম্পর্কে জানা এবং বোঝা এবং ডেস্টিনি পরিবারের সাথে আমার ইনভলভ হওয়া। এক পর্যায়ে এসে যখন ডেস্টিনির ব্যবসার প্ল্যানিংটা আমার ভীষণ ক্লিয়ার হলো, তখন ডেস্টিনিতে কাজ শুরু করার জন্য মোটামুটি নিজেকে মরিয়ান হয়ে সিদ্ধান্ত নিলাম। যাই হোক, আমার অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সহযোদ্ধা সহপাঠী বন্ধু, আমার আপ্যায়ন পিএসসি জীবন চক্রবর্তী, তার অত্যন্ত অক্লান্ত সুদক্ষতার কারণে, যার মাধ্যমে আমার বিজনেস ক্যারিয়ার শুরু হয় এবং যার মাধ্যমে আমার বিজনেস ডেস্টিনিতে উৎফুল্ল শুরু করা দিই। একটা পর্যায়ে যখন আমরা কাজ করতে করতে, যখন 2009 সালের দিকে সম্ভবত, আমার মেবি 9 সালের শুরু থেকেই মোটামুটি ডেস্টিনিতে আমি ফুললি প্ল্যান
কাজটা আমার ভীষণ ক্লিয়ার হওয়ার পরে আমি কাজটা কিন্তু ফুললি অ্যাক্টিভ একজন ডিস্ট্রিবিউটর হিসাবে, সেলসম্যান হিসাবে বা ডেস্টিনিতে কাজ করে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মতো একটা ভীষণ যখন আমার মাথায় ক্লিয়ার হলো, তখন থেকেই কিন্তু ডেস্টিনিতে আমি কাজ করে নিজেকে, নিজের জীবনকে, নিজের লাইফকে চেঞ্জ করার জন্য এখান থেকে একটা স্বপ্ন দেখা শুরু করি। শেষ ধারাবাহিকতা থেকে মোটামুটি আল্লাহর রহমতে 2009, 10 সাল, 11 সাল টপ একটা বিজনেস করেছিলাম ডেস্টিনি থেকে, এবং বিশাল একটা টিমও আমার হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় যখন ডেস্টিনি 2000 লিমিটেড 2012 সালের মেবি 19 মার্চ প্রথমত আমাদের ডেস্টিনির মিডিয়ার মাধ্যমে একটা অপপ্রচার সৃষ্টি শুরু হয়। তার এই জায়গা থেকেই আস্তে আস্তে আমাদের অবস্থানটা, ব্যবসায়িক কার্যক্রম ক্লোজ হয়ে যায়। একটা পর্যায়ে যখন আমরা অবস্থানটা টোটাল যখন বন্ধ হয়ে যায়, তখন সুন্দর একটা স্বপ্ন দেখার মধ্যে আমাদের অবস্থানটা সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ে। যাই হোক, আমাদের লিডারশিপ বা সেন্ট্রালের যে সকল ডিস্ট্রিবিউটররা দায়িত্ব রয়েছিলেন, ডায়মন্ড এক্সিকিউটিভ বা পিএসটি, আমাদের যারা ট্রেনিং করাতেন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ডেস্টিনিকে ফিরিয়ে পাওয়ার জন্য এবং আমাদের বিজনেসটাকে পুনরায় আমরা যাতে ফিরিয়ে পেতে পারি, তারই উদ্যোগের মাধ্যমে আমরা ডেস্টিনির জন্য মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করতে নিজেকে উৎসর্গ করি। যখন আমরা আমাদের এমডি স্যার আত্মসমর্পণের মাধ্যমে যখন তিনি কারাগারে চলে গেলেন, তখন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিফোরাম সৃষ্টি, ডেস্টিনি ডিস্ট্রিফোরাম হিসাবে সারা বাংলাদেশে একটা সাংগঠনিক তৎপরতা শুরু হয়, যে আমাদের ডেস্টিনির সকল ডিস্ট্রিবিউটররা ঐক্যবদ্ধভাবে যেভাবে থাকতে পারে এবং আমাদের সব সকলের সম্মিলিতভাবে আমাদের প্রতিষ্ঠানকে ফিরিয়ে পেতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন দেওয়ার, ততটুকু সহযোগিতা দেওয়ার জন্য সারা বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটর ডায়মন্ড বিদ্যার নির্দেশনা অনুযায়ী আমরা ডেস্টিনি ফোরাম সংগঠিত হয়। তাৎক্ষণিক আমি আমার সিলেট জেলা বালাগঞ্জ অন্তর্গত বালাগঞ্জ উপজেলার আমি ডেস্টিনি ফোরামের সভাপতি নির্বাচিত হই। পরবর্তীতে আমরা এর মাধ্যমে ডেস্টিনির জন্য মানববন্ধন সিলেট থেকে যতটুকু যেদিন করা হয়েছে প্রত্যেকটা কাজে কর্মে আমরা সশরীরে উপস্থিত থেকেছি এবং থাকার চেষ্টা করেছি, এবং আমার টিম থেকে বা আমার আশেপাশে যে সকল লিডার আর টিম আছে সবাইকে কোম্পানির তথ্য ইনফরমেশন দিয়ে সবাইকে সম্পৃক্ত করে আমরা কোম্পানির সাথে সম্পৃক্ত রয়েছি। নেক্সট যখন আস্তে আস্তে এখান থেকে অনেক কিছু আমাদের মান অভিমান শুরু হয়ে যায়, একটা পর্যায়ে যখন আমরা ডেস্টিনি ফোরাম ভেঙে আমাদের শুরু হয় বিভিন্নভাবে সাংগঠনিক তৎপরতা শুরু, ডিস্ট্রিবিউটর ফোরাম, ডিডিএফ যেটা ছিল। ডিস্ট্রিবিউটার ফোরাম, জি জি ডিডিএফ, ডিস্ট্রিবিউটার ফোরাম, আমি সেটার কথাই বলছি। জি সে পর্যায়ে যখন আমরা পরবর্তীতে যখন আমাদের শুরু হয় যে ডেস্টিনি ফোরাম থেকে আমরা আস্তে আস্তে কিন্তু কার্যক্রমটা গতিবেগ বিভিন্ন পার্ট পার্ট হয়ে শুরু হয়ে গেল। সেই পর্যায়ে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আবার আমাদের প্রচারণা শুরু করি। সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা কাজ করা শুরু করি। একটা পর্যায়ে আমাদের সিলেট বিশাল একটা অবস্থান ছিল আমাদের সোশ্যাল মিডিয়া গ্রিড। তখন আমাদের এখানে সিলেট থেকে বেশিরভাগ সিলেটে আমরা যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের পিএসটি বাবলুদা বা ওরকম বেশ কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন সিলেটে। তখনকার সময় কিন্তু সিনিয়র পিএসটিরা যদিও কম আসতেন, কিন্তু আমরা রোড লেভেলে ডিস্ট্রিবিউটর কিন্তু প্রতিনিয়ত টিম মিটিং এবং কোম্পানির সকল ইনফরমেশন পাওয়ার জন্য আগ্রহ থাকতো, তখন কি হচ্ছে না হচ্ছে বা আমরা কি করণীয় তাদের কাছ থেকে জানার জন্য আমরা জেনে এবং আমাদের নিজের জীবন নিজের উদ্যোগ থেকে আমরা মানে এটা থেকে আমরা সম্পৃক্ত থাকতাম। তখন একটা পর্যায়ে যখন আমরা আপনার মাধ্যমে বা নাসরিন আজান ম্যাডামের আমাদের চেষ্টা কোম্পানির বিভিন্ন তথ্য যখন শুরু হয়ে গেল, আমরা ডেস্টিনি ডেস্টিনির দৈনিক ডেস্টিনির আমরা ইনভলভ হলাম আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ডেস্টিনি দৈনিক ডেস্টিনি যখন আমরা ইনভলভ হলাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে ঢাকার সাথে যোগাযোগ করি। এমডি স্যারের সাথে আমরা বেশ কয়েকবার দেখা হয়েছে। দেখা করার পরে জানাম যে এমডি স্যারের সাথে যোগাযোগ হয়েছে। এমতো অবস্থায় আইনিভাবে অনেক প্রক্রিয়াধীন হয় বা যোগাযোগ হচ্ছে, শেষ পর্যন্ত দেখা গেছে যে আমরা ডেস্টিনি
সোশ্যাল মিডিয়া ব্লু এবং সোশ্যাল মিডিয়া গ্রিন সৃষ্টি হয়ে যায়। আমরা সোশ্যাল মিডিয়া গ্রিনে ছিলাম সিলেটে প্রথমত, পরে আমরা সোশ্যাল মিডিয়া গ্রিন থেকে আমরা সোশ্যাল মিডিয়া ব্লুতে চলে যাই। তখন আমাদের ঢাকা থেকে মুশারফ ভাই, ইঞ্জিনিয়ার মুশারফ ভাই আমাদেরকে লিড দেন। তখন আমরা সোশ্যাল মিডিয়া ব্লুর, আমি সিলেট জেলার আবার যুগ্ম সাধারণ সম্পাদক হই। যুগ্ম সম্পাদক হওয়ার পরেও আমরা মোশাররফ ভাইয়ের নেতৃত্বেও আমরা এমডি স্যারের সাথে ২ বার দেখা করেছি এবং উনার সাথে আমরা বিভিন্ন আশ্বাস নিয়ে আসছি এবং মাঠে এসেও আমরা ডিস্ট্রিবিউটরদেরকে বলছি যে ইনশাআল্লাহ এমডি স্যার বের হবেন, এমডি স্যারের সাথে আমাদের কথা হইছে বা দেখা হইছে। এতটুকু আশ্বাস স্বপ্ন নিয়ে কিন্তু আমরা ডেস্টিনিকে ফিরিয়ে পাওয়ার জন্য মাঠে কাজ করে গিয়েছিলাম। একটা পর্যায়ে যখন আমরা আস্তে আস্তে যত সময় যাচ্ছে আমাদেরও বিসর্জনতা বেড়ে যাচ্ছে, একটা পর্যায়ে টিকে থাকার মতো অবস্থান চলে গেল, তখন নিজেও নিজের অবস্থান থেকে একটু দূরে প্রবাসে চলে আসলাম। কিন্তু যদিও প্রবাসে চলে আসি, কিন্তু ডেস্টিনির প্রতি যে আন্তরিকতা মায়া কান্না আজ পর্যন্ত আমাদের ভিতরে রয়েছে এবং আমরা এতটুকু আশাবাদী যে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের কোম্পানির এখন পর্যন্ত আমরা কোম্পানির বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটার থেকে কোনো ধরনের অভিযোগ নেই। দুদকের অভিযোগের কারণে আজকে আমাদের ৪৫ লক্ষ মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, হয়তো কোনো এক সময়ে কিছুদিনের ভিতরে হয়তো আমরা এখান থেকে ভালো একটা সুরেজাল পাবো। আবারও আমরা পুনরায় যেন আমাদের ব্যবসায়িক কার্যক্রম, পারদর্শিতা এবং ব্যবসায়িক অবস্থান যেন আমরা ফিরিয়ে পাই। এই আশা প্রত্যাশাটাকে আমরা এখনো রাখি এবং এখনো করি এবং আমরা আশাবাদী আমাদের এমডি স্যারের নিঃশর্ত মুক্তি হোক এবং আমাদের চেয়ারম্যান সাহেবের নিঃশর্ত মুক্তি হোক। তাদের মুক্তির মাধ্যমে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা যেন আবার পরিপূর্ণতা লাভ করে এবং আমাদের যে সকল ডিস্ট্রিবিউটাররা রয়েছে এবং যেসব লিডাররা রয়েছে আমরা যেন আবার এখান থেকে কাজ করে আমরা যে অসম্পূর্ণ স্বপ্নগুলা যেন আমরা এখান থেকে বাস্তবায়ন করতে পারি। নিজের ব্যবসাকে, নিজের পরিশ্রম দিয়ে নিজের ব্যবসাকে স্টাবলিশ করে নিজের বিজনেস সেন্টার থেকে এখান থেকে যেন আরো ভালো আমরা কিছু করতে পারি। দেখ, এখন পর্যন্ত আসলে আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা পুনরায় ফেরত পাই এবং আমাদের প্রতিষ্ঠানটা থেকে আবার যেন আমরা কাজ করে নিজেকে আরো উন্নত সমৃদ্ধে পৌঁছাতে পারি। ধন্যবাদ বুরান ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, ধন্যবাদ। শোনা যাচ্ছে। আমি আপনার টোটাল বক্তব্যের দুইটা বিষয় আবার একটু আপনার সাথে শেয়ার করি। এই যে জি বলেন। সোশ্যাল মিডিয়া ফোরামের মাধ্যমে আপনারা যে সার্ভিসটুকু পেতেন, যেমন ধরেন ওই যে সিলেটের একজনের কথা বলেন, বিকাশ মানে বিকাশ ধর বাবলু, পিএইচডি বিকাশ ধর বিকাশ দর বাবলু, বাবলু ভাই। ওনার কথা সম্ভবত বলেছেন। তো ওনার সাথে কি এখন জি যোগাযোগ জি। হয় আপনাদের বা সাংগঠনিক কোনো কি হয়? সাংগঠনিক কোনো যোগাযোগ হয় না, বাট আমার সাথে ব্যক্তিগতভাবে এমনি হাই হ্যালো হয়, দাদা কেমন আছেন বা ওনার সম্পর্কে যা সামাজিক যোগাযোগ হয়। আর সাংগঠনিকভাবে আমরা এতটুকু যে কোনো ইনফরমেশন পেলে উনিও আমাদেরকে প্রো করেন বা আমরাও ওনাকে প্রো করি। যেহেতু উনি একজন পিএইচডি আমাদের সিলেটের একটা দায়িত্বপ্রাপ্ত রয়েছিলেন, সেহেতু উনি কিন্তু আমাদের তখন তো আমাদেরকে বেশ ধরনের ইনফরমেশন দিতেন। যখন সোশ্যাল মিডিয়া গ্রিনে উনি চলে গেলেন তখন আমরা সোশ্যাল মিডিয়া ব্লুতে চলে আসলাম। ব্লুতে যখন চলে আসি আমরা তখন কিন্তু ওনার কাছে আর আমরা ইনফরমেশন আশা করতাম না। তখন আমরা মুশারফ ভাই, খুরশেদ আলম ভাই বা আচ্ছা, আপনার কথা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, জি জি, আপনি কন্টিনিউ করতে পারেন। আমি মাঝখানে কিছু সময় আপনার কথা শুনছিলাম না আর কি। শোনা গেছিল না? না রে, তা আমি আপনার কাছে এতটুকু, আমরা যেহেতু আপনি এখন সেন্ট্রালে আছেন, সেন্ট্রালে থাকেন, আমরা তো ডেস্টিনি নিয়ে কাজ করেছি। আমি জি আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে পারি? জি জি, শিওর। একজন বিনিয়োগকারী হিসেবে আহ, বর্তমান কোম্পানির সার্বিক বিষয়ে তথ্য আদান প্রদানের জন্যই তো আমাদের এই প্রোগ্রাম। শিওর। রাইট। আমি আসলে ডেস্টিনিতে যখন জয়েন করি তখন কিন্তু আমার ছোট্ট একটা প্যাকেজ নিয়ে জয়েন করা ছিল ডেস্টিনি টি প্লান্টেশন থেকে। তারপরে আমার মোটামুটি এখান থেকে ইনভেস্ট ছিল। আমি কিন্তু আমি এখান থেকে কাজ করতে হচ্ছে ডেস্টিনি
এক্সিকিউটিভ হয়ে গেছিলাম। আমার টিম থেকে বিশাল পরিমাণ ইনভেস্ট হয়েছে এখানে। তো আমার কথা হচ্ছে, আমরা এমত অবস্থায় এখন মানে পড়ে আছি, হচ্ছে হবে বলে বলে কিন্তু আমরা দীর্ঘ সময় পার করে যাচ্ছি। আমার বিষয় যতটুকু, আপনি সেন্ট্রালে যেহেতু আছেন, আপনি মাঝে মধ্যে না প্রায় সময় আমি দেখি জানি আপনি আমাদের অফিসে যান, বা আমাদের যারা কার্যক্রমে যুক্ত আছেন তাদের সাথে আপনার হনেস্ট যোগাযোগ আছে। সেহেতু আপনার কাছ থেকে আমরা অনেক তথ্যগুলা কিন্তু এখন সঠিকভাবে পাচ্ছি না সেজন্য, যা আগে ব্যবসায়িক যোগাযোগ ছিল, এখন কিন্তু আমাদের ব্যবসায়িক ডাটার সাথে যোগাযোগ নাই। যার দরুন আমরা অনেক সময় আপনাদের কাছ থেকে যোগাযোগ পেতে হলে অনেক কিছু কষ্ট হয় বা ব্যাঘাত সৃষ্টি হয়। যার সাথে, যখন আপনার সাথে আমার যোগাযোগ আছে, বাট আমার টিমের বা আমার কারো মনে হয় না আমার থানা থেকে বা আমার উপজেলা থেকে আপনাকে কেউ কারো যোগাযোগ হয়, যার দরুন আমাদের মানে রেগুলারলি নিউজটা পেতে একটু কঠিন হয়। তো আমি যতটুকু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে বর্তমান আমাদের ব্যবসার যে মানে কোম্পানির যে অবস্থান, ব্যবসা তো আর বন্ধ, কোম্পানির যে অবস্থান বর্তমানে, আমরা যতটুকু জানি আমাদের এমডি স্যার এবং আমাদের চেয়ারম্যান সাহেব আইনতার কারণে উনি জেলে হাজতে রয়েছেন। বর্তমান এই জেল জীবন থেকে এরা মুক্তি পাওয়ার কোনো পদক্ষেপ বা কোন অবস্থায় আছে আমাদের এই মুক্তি পাওয়ার বিষয়টা বলতেন, বিষয়টা আমরা জানতে পারতাম। আর বাদ বাকি পরের বিষয়টা হচ্ছে যে জি। আইনিভাবে আমরা দেখি শুনানি হচ্ছে টি প্লান্টেশন নিয়ে। মানে গত কয়েকদিন আগে, গত পরশুদিন আমি একটা নিউজ দেখেছি, টি প্লান্টেশনের মামলা নিয়ে শুনানি হচ্ছে। এই টি প্লান্টেশনের মামলা নিয়ে শুনানি হচ্ছে, এই বিষয়ে যদি আপনার জানা থাকলে আমাদেরকে একটু বলবেন। আর বিশেষ করে যে আমাদের এমডি স্যার আর চেয়ারম্যান সাহেবের মামলা সংক্রান্ত বিষয়ে যদি 1-2 মিনিট কথা বলেন, তো আমি একটু উপকার হতো আর কি, বা আমার একটু জানা হতো, বা আমরা যারা দেখতেছি বা শুনতেছি সবাই আপনার কাছে আমরা বিষয়টা জানতে পারলাম। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা বলবো, যে আসলে আইনি যে প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়ার সাথে হুম, কিন্তু আমরা সরাসরি সম্পৃক্ত নই। যার কারণে আমাদের আইনি প্রক্রিয়ার বক্তব্যগুলো কিন্তু অথেন্টিক বা নির্ভরযোগ্য হবে না। তবে যতটুকু জানি অতটুকু আমরা শেয়ার করতে পারবো আমাদের বিচার বিবেচনা দিয়ে। তার আগে আমি আরো দুই একটা পয়েন্ট পূর্বে আপনি যে আলোচনা করেছেন সেগুলোর সাথে একটু করতে চাই। তার মানে দেখেন, এক সময় বিকাশধর বাবলু সিলেটের যিনি ছিলেন, ওনাদের সাথে কমিউনিকেশন হতো, ঢাকায় কমিউনিকেশন হতো, একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে আপনারা কিন্তু কোম্পানির ফুল আপডেট তথ্যগুলো কিন্তু পেতেন। তো এই এই জি জি তার মানে বর্তমানে এই সাংগঠনিক কার্যক্রমগুলো একদমই না থাকার কারণে আপনারা তথ্য বঞ্চিত হচ্ছেন, বিষয়টা তো এরকমই। জি জি আচ্ছা, তার মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক, তৃণমূলে কোনো ইনফরমেশন খুব একটা বেশি পৌঁছাচ্ছে না, যেটা আগে বিভিন্ন সংগঠনের মাধ্যমে পৌঁছাতো। আর রাইট এখনকার রাইট। এই কার্যক্রম এখনকার এই কার্যক্রমগুলোর সর্বশেষ আপডেটগুলো আসলে ওই তৃণমূলে ওইরকম ভাবে পৌঁছাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আশা করি আমাদের কার্যক্রম, আমরা যেভাবে ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মাধ্যমে কাজ করার চেষ্টা করছি, এর বাইরে আরো অনেকেই চেষ্টা করছেন এবং সামনে হয়তো বা আরো অনেকেই উদ্যোগ নেবেন। আশা করি এই তথ্য ঘাটতি থেকে আপনারা খুব অচিরেই মুক্তি পাবেন এবং কোম্পানির সর্বশেষ আপডেট তৃণমূল পর্যন্ত এক সময় খুব সহজেই হয়তো বা পৌঁছে যাবে, এটা আমরা আশা করি। তো এবার আমি আসি মামলার বিষয়ে। তার আগে আমি আমাদের কোম্পানির কিছু ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ধারণা যদি দিই। দেখেন, মানে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে কিন্তু সুনির্দিষ্ট কোনো মামলা ছিল না, নাইও। তার মানে হুম, ডেস্টিনি 2000 লিমিটেডের নামে মামলা নাই। মামলা আছে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালনা পর্ষদের কতিপয় ব্যক্তির ব্যাপারে। বুঝতে পেরেছেন? তার মানে হুম, গত 12 সালের পর থেকে এই পর্যন্ত একটা দিনের জন্য আইনিভাবে ডেসটিনির ব্যবসায়িক কার্যক্রম বন্ধের কোনো অপশন ছিল না। জিনিসটাকে আমরা গোলায়া ফেলছি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন এই মুহূর্তে তো আপনি সৌদি আরবে আছেন, রাইট? তো সে জি ফর এক্সাম্পল, খোদা না করুক, ঢাকায় বা বাংলাদেশে আপনার পরিবারের কেউ একজন কোনো একটা আইনি জটিলতায় পড়লেন, তো তাই বলে আপনার সৌদি আরবের সব কাজ কি বন্ধ হয়ে যাবে? না না, ইম্পসিবল, বন্ধ বন্ধ হবে না। বন্ধ হয়ে যাবে না। তো ঠিক একই রকম আমাদের প্রতিষ্ঠানে ধরেন 49 জন মালিকের ভিতরে 15, 20, 30 জনের ভিতরে মামলা হয়েছে।
তো সেই 15-30 রাইট। জনের ভিতরে মামলা হলে পরে বাকিদের নামে তো আর মামলা হয় নাই। তাহলে বাকিদের না। পক্ষে কিন্তু ওই প্রতিষ্ঠানের হাল ধরা সম্ভব ছিল। কিন্তু আমরা যেটা মনে করেছি যে প্রতিষ্ঠানের নামে মামলা, আর প্রতিষ্ঠানের নামে মামলার কারণে সবকিছু বন্ধ, আসলে বিষয়টা সেটা না। এইটা আমাদের উপলব্ধি কিন্তু হয়নি 2012 থেকে 2020 পর্যন্ত। যার কারণে আমরা কিন্তু বলেই গেছি যে রফিকুল আমিনের মুক্তি চাই, হোসেন আহমেদের মুক্তি চাই। কিন্তু একটা জিনিস দেখেন, সেটাই। রফিকুল আমিন এবং হোসেন আহমেদ এই দুইজন ব্যক্তির নামে যদি মামলা হয় বা আরো বেশ কিছু ব্যক্তির নামে যদি মামলা হয়, সেটা তো পরিচালনা পর্ষদের কতিপয় ব্যক্তির নামে মামলা, নট প্রতিষ্ঠানের নামে মামলা। এই বিষয়টা আমরা রাইট। ক্লিয়ার না জানার কারণে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে কিন্তু ওইরকম ভাবে আমরা সামনে এগোতে দেখি নাই। আমরা একটা হুজুগে বাঙালির মতো করে আমরা শুধু ওই কোম্পানি চালুর কথা না বলে, কোম্পানির কার্যক্রমগুলোকে আগায় নেওয়া হোক এই কথা না বলে, আমরা শুধু অমুকের মুক্তি চাই, তমুকের মুক্তি চাই এই কথাগুলো বলে গেছি। অমুকের মুক্তি অবশ্যই চাইতে হবে, তমুকের মুক্তি অবশ্যই চাইতে হবে, কিন্তু এইটাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা অবশ্যই আমাদের শীর্ষ কর্মকর্তাদের মুক্তি চাই। পাশাপাশি প্যারালালি প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য যা যা করার দরকার সেই পদক্ষেপগুলো 2020 সাল পর্যন্ত নেওয়া হয়নি। মানে অপশন কিন্তু দুইটা: এক, পরিচালনা পর্ষদের রাইট। মুক্তি; দুই, প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান। তো 2012 থেকে 2020 পর্যন্ত শুধু পরিচালকদের মুক্তি বলে গেছি আমরা, প্রতিষ্ঠানের কার্যক্রমের দিকে আমরা কেউই কিন্তু মনোযোগ দিইনি। কিন্তু দেখেন, 20 সালের পরে এসে 2020 সালের পরে আমরা যেটা দেখলাম, যে যাদের নামে মামলা নাই সেই শেয়ার হোল্ডাররা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে তলবি সভা হলো। তলবি সভা হওয়ার পরে যেই বোর্ড হলো, সেই বোর্ডের ধারাবাহিকতাই কিন্তু আজকের বর্তমান বোর্ড। মানে তখনকার যে তলবি সভার বোর্ড ছিল, সেই বোর্ড না হলে আদালতের মাধ্যমে কি আজকের বর্তমান বোর্ড হইতো? হইতো না। না। তাহলে দেখেন, 20 সালে যেই উদ্যোগটা নেওয়া হলো, সেই উদ্যোগটা যদি 14 সালে নেওয়া হইতো, তাইলে আজকে আমরা 6 বছর কিন্তু আগায়া থাকতাম। এই কাজটুকুই কিন্তু করা হয় নাই। শুধুমাত্র 12 থেকে 20 পর্যন্ত প্রতিষ্ঠানের মানে মালিক পক্ষের যারা জেলে আছেন তাদের মুক্তির জন্য কাজ করা হয়েছে। আর প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে স্বাভাবিক করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগগুলো মালিক পক্ষের বাকিদের পক্ষ থেকে নেওয়া হয় নাই। শুধু টাকাই উঠানো হয়েছে, বিভিন্ন পারপাসে টাকা উঠানো হয়েছে। এবার আমি আসি, এই যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলোর ক্ষেত্রে 2020 সালের তলবি সভার আগের ঘটনা আর তলবি সভার পরের ঘটনা দেখেন। তলবি সভার যে আগের যে ঘটনাগুলো, আমাদের প্রতিষ্ঠানের হুম, 2020 সালের আগ পর্যন্ত আমাদের কি কোনো মুরব্বি ছিল? এই না। প্রতিষ্ঠানটা একটা অভিভাবকহীন, গার্জিয়ানহীন বা অভিভাবকহীন অবস্থায় অবস্থা 20 ছিল। সাল পর্যন্ত ছিল। কিন্তু 20 সালে যখন এই তলবি সভার মাধ্যমে একটা পরিচালনা পর্ষদ হলো, তখন আমরা একটা গার্জিয়ান পেলাম বা একটা মুরব্বি পেলাম, যাদের কাছে বলার মতো একটা জায়গা পেলাম। পরবর্তীতে যদিও এই পরিচালনা পর্ষদ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক নোংরামি হয়েছে, কিন্তু পরবর্তীতে এই পরিচালনা পর্ষদকে একটা ফরম্যাটের ভিতরে এনে তারপরে কিন্তু আজকের এই বোর্ড। অতএব এখন আমাদের কিন্তু একটা বলার মতো একটা প্ল্যাটফর্ম আছে, একটা বৈধ জায়গায় আছে। এই কাজটা কিন্তু চাইলে আরো আগেও করা যেত, করা হয় নাই। ওয়েল, তার উপর রাইট। আবার কি হলো, 2012 থেকে 2016 পর্যন্ত আমরা যেই চেতনা নিয়েছিলাম, যে ফরম্যাটে ছিলাম, 2012 থেকে 16-র পর এটাকে আস্তে আস্তে চেঞ্জ করে কিন্তু ডেস্টিনিকে ডাইভার্ট করে অন্যদিকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। টিটুকি অ্যাসোসিয়েটস এর দিকে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন কোম্পানির দিকে নিয়ে যাওয়া হলো। আমরা দুই হাজার রাইট। 2012 থেকে 2016 আমরা টাকা দিয়েছি ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য। কিন্তু 2012 থেকে 2016 এই সময়টুকুতে যে টাকা আমরা দিয়েছি, ওই টাকাটাকে 17 সালে দেখা গেল কি ডাইভার্ট করে নিয়ে যাওয়া হলো আরেক কোম্পানির দিকে। এবং অন্যান্য অনেক কোম্পানি তৈরি হওয়ার মাধ্যমে আমাদের নেটওয়ার্কটাকে, আমাদের অর্থনৈতিক সাপোর্টটাকে এবং সবকিছুকে ডেস্টিনি 2000 লিমিটেডের কাছ থেকে দূরে সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার পরবর্তীতেই কিন্তু এই ঝামেলা শুরু হয়, মনোমালিন্য শুরু হয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের দূরত্ব তৈরি হয়, আন্তরিকতার অভাব তৈরি হয়, একের সাথে অন্যের দলাদলি, দ্বন্দ্ব শুরু হয়। এই বিষয়গুলো আপনি অত্যন্ত কাছ থেকে দেখেছেন, যেহেতু আপনি ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফ্রম ব্লুর বিভাগীয় দায়িত্ব পালন করেছেন সিলেট বিভাগে। তো আমি আপনাকে 12 থেকে এই পর্যন্ত একটা বেসিক সামারি দিয়ে একটা
ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনার কাছ থেকে সাংগঠনিক কাজ করার ক্ষেত্রে আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, 12 থেকে কি পরিমাণ বিনিয়োগ করেছেন কোশেয়ার পারপাসে, এবং কি পরিমাণ টাকা বিনিয়োগের মাধ্যমে একটু আহ, বর্তমান সিচুয়েশনের ভিতরে আপনি আছেন, এগুলো আমরা আপনার কাছ থেকে শুনবো। দেন আমরা আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের আরো কিছু আলোচনা দিয়ে আমাদের মিটিং হয়তোবা শেষ করব। এখনের পয়েন্ট যেটা আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনি যখন সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর মাধ্যমে কার্যক্রম শুরু করে বিভিন্ন পর্যায়ে এগোচ্ছিলেন, এবং একটা পর্যায়ে যখন দেখা গেল যে টিটুকে অ্যাসোসিয়েটস বিভিন্ন কোম্পানি ডাইভার্ট হয়ে একটা ফরমেশনে চলে আসলো, আমি যতদূর জানি তখন থেকে কিন্তু আপনার ভিতরে এক ধরনের দ্বিধাহীনতা বা একটা সংশয় কাজ করে, এবং এই পর্যায়েই কিন্তু একটা সময় আপনি আস্তে 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 এই প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে থেকে এক ধরনের বিব্রতকর অবস্থায় থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন, এবং তারই ধারাবাহিকতা এক পর্যায়ে আজকে কিন্তু আপনি প্রবাস জীবনে আছেন। তো জনাব দেলোয়ার শিকদার, এই ব্যাপারটি নিয়ে আপনার কাছ থেকে আমরা একটি বক্তব্য আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ বুরহানুদ্দিন ভাই, অত্যন্ত বিষয়টা আপনি যেটা আলোচনা করছেন আমি বুঝতে পারছি। আমার কথা হচ্ছে যে আমরা যখন ডেস্টিনির বাইরে গিয়ে যখন আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে আমরা কোম্পানির জন্য বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয় যখন সেন্ট্রাল থেকে, তখন আমাদের সাথে ঢাকার লিডাররা বসছেন। আমরাও একসময় চেষ্টা করেছি যে ঠিক আছে, আমরা সিলেটেও আমরা একটা কোম্পানি নিয়েছিলাম। সিলেটে যখন আমরা উদয়ন সোশ্যাল মার্কেটিং, মিডিয়া ব্লুর একটা হ্যাঁ, উদয়ন উদয়ন মার্কেটিং, মার্কেটে। বিকাশ দর রাইট বাবলু রাইট। সহ এখন আপনারা। শেষ পর্যায়ে যখন আমরা যখন দেখতে পারলাম যে আসলে বিতর্কিত অনেক তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করলাম, যে আসলে আমরা যে কোম্পানির আমরা যে সামনের দিকে আগাচ্ছি, আমরা আগানিটা কতটুকু মানে ধারাবদ্ধতা ভিত্তিতে থাকবে, আমরা যে আগানিটা কতটুকু স্বাবলম্বী হবে সফলতার দিক দিয়ে। তখন অনেকে কিন্তু আমরা বিতর্কিত ভাবে তথ্য নিছি ঢাকা থেকে, নেওয়ার পরে আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলছি যে আমি চেষ্টা করে দেখছি যে, বা আমি জানার চেষ্টা করছি ঢাকায় গিয়ে, তখন দেখলাম যে না, আমি যাটুকু করেছি ইনভেস্ট ডেস্টিনির বিতর্কিত ভাবে, এগুলো আমার একটা লাইবিলিটি আছে। বাট এখন যতটুকু আমি ইনভেস্ট করব, সেই ইনভেস্টের মধ্যে আমার কোনো লাইবিলিটি থাকবে বলে আমি নিজেকে সন্তুষ্ট বোধ হয় নাই। যার দরুন আমি এখান থেকে ইনভেস্টমেন্ট থেকে সরে আসি। আমার সিলেট থেকে আমার পরিচিত অনেকে ইনভেস্ট করেছেন কোম্পানির মাধ্যমে, বা কোম্পানির ডাইরেক্টর এমডি চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছিলেন ওরা, হয়তো করছেন, অনেকেই করছেন আমি জানি। কিন্তু আমার ওই স্বপ্ন ভিতরে তো কোনো আর আসে নাই, আর আমিও আর ওই রকম ইনভেস্টে যাইনি। কিন্তু ইনভেস্টে না যাওয়ার কারণে ওই লিডারদের সাথে আমার আস্তে আস্তে দূরত্বতা সৃষ্টি হয়। বাট আমি আমার জায়গা থেকে আমি কোম্পানির ইনফরমেশন পাওয়ার জন্য এবং কোম্পানির যোগাযোগ করার জন্য যে ধরনের পলিসি মেনটেনেন্স করার দরকার আমি আজ পর্যন্ত করে যাচ্ছি। যার সাথে আমার সুসম্পর্ক আছে ঢাকায়, বা আপনি আছেন, বা আর যে সকল ভাইয়েরা আছে, সবার সাথে কিন্তু আমি মাঝে মধ্যে যোগাযোগ করি। এবং ফেসবুকের মাধ্যমে অনেক ফ্রেন্ড হয়ে গেছেন, সেহেতু ঢাকায় কোনো কিছু আমাদের কোম্পানির আপডেট নিউজ এলে ফেসবুকেও আমরা দেখতে পাই। এরকম মোটামুটি কোম্পানির সবার সাথে যোগাযোগ হচ্ছে। বাট আর্থিক লেনদেন কোম্পানির সাথে আমার টোটালি এখন বন্ধ করে দিই, যখন দেখলাম যে না, এখান থেকে আসলে আমরা সচ্ছলতা, আমার ভিতরে একটা সন্দেহবোধ কাজ করতেছে। এমন এমন কয়েকজন আমার পরিচিতি সিলেট থেকে ওরা লেনদেন করেছে, করার পরে আমি তাদের কাছ থেকে আসলে ভালো কিছু দেখতে পাইনি, যার দরুন আমি আমার নিজেকে আর সামনের দিকে ইনভেস্টের দিকে আর আমি আগে আগে আগাইতে যাইনি, বা আগানোর জন্য চেষ্টাও করিনি। বিশেষ করে হলো যে কোশিয়ার জি, কোশিয়ার বাবদে আমরা এমডি স্যারের কাছে কোশিয়ার বাবদে আমরা এমডি স্যারের কাছে মেবি আমি সহ আমার টিম থেকে 1 লক্ষ টাকার মতো দেওয়া হয়েছে তখন আমাদের। রফিকুল আমিনের হাতে। হ্যাঁ, রফিকুল আমিনের হাতে আমাদের আপ্রাণ পিএসকে আমরা সিলেট থেকে ভাবে সম্পৃক্ত করে আমরা একসাথে স্যারের সাথে দেখা করার পরে আমরা টাকাটা দিয়ে আসছি। স্যারের হাতে অবশ্য দেই নাই, সিস্টেমগত ভাবে টাকাটা দেওয়া হয়েছে। কারণ আমরা তো বাডেমে যখন গেছি স্যারের সাথে দেখা করা, ওখানে তো শুধু স্যারের দেখছি, স্যারের দোয়ান বা সালাম, এতটুকু ওনার সাথে হয়েছে। যাই হোক, এতটুকু। এরপরে আর আমরা আসলে এরকম কোনো ইনফরমেশনের সাথে আমরা আসলে আগ্রহী নেই। এর বাদে বাদ বাকি দৈনিক ডেস্টিনির জন্য আসলে আমরা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। অল্প পরিমাণ টাকাও আমরা দৈনিক ডেস্টিনিতে মানে নিজেকে সাংবাদিকতা পরিচয় দেওয়ার জন্য আমরা ওই অল্প পরিমাণ কিছু টাকা আপনার অফিসে মনে হয় দেওয়া হয়েছিল আমাদের সিলেট থেকে। আমাদের মিসবা রাইট। ভাই, শাকিল, আমি, আমরা পাঁচ আছে সাতজন গিয়েছিলাম, বা আমাদের আমরা কয়েকটা ট্রেনিংও করেছিলাম আপনাদের দৈনিক এই ডেস্টিনি। আপনাদের এই সমস্ত ডাটা বেজে আমাদের কাছে আছে। জি প্লিজ। হ্যাঁ,
আম, ওই জায়গা থেকে পরে যখন দেখলাম যে ডেস্টিনিটা আসলে আমরা এখান থেকে আমরা অনেক উচট খেয়েছি। উচট খাওয়ার পরে দেখলাম যে নাসরিন ম্যাডাম খুব তৎপর আমাদের সিলেটেও উনি আসছিলেন। উনি আসার পরে সিলেটেও আমরা দৈনিক ডেস্টিনিতে আমরা কাজে লাগানোর জন্য এবং দৈনিক ডেস্টিনিটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। দেখা গেল যে না, শেষ পর্যন্ত ওইখানেও কিন্তু আমরা উচট খেতে হয়েছে। যাই হোক, সর্বোপরি সবকিছু মিলিয়ে থেকে আমরা আসলে আস্তে আস্তে ওই জায়গা থেকে আমরা সরে গেলাম, যেহেতু ওই যে আগে বলছি আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের যেমন আমরা একটা জায়গা যখন বেকার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সাব কমপ্লেক্স বা ঢাকায় গিয়ে কিন্তু আমরা বলার মতো বা কথা বলার মতো কোনো জায়গা আমরা তখন আর খুঁজে পাই নাই। তখন দেখলাম যে আমার আস্তে আস্তে আমি আমার জায়গা থেকে একটু নিটল হওয়াটাই উত্তম। দেখি কোম্পানির অবস্থা কি হয় না হয়, যেহেতু আইনি প্রক্রিয়াধীন আছে। এখন যেহেতু আমার কথা হচ্ছে আপনার কাছে বা আমরা আপনার কাছে বা আমরা যারা আছেন বোর্ডের কাছে বা যারা দায়িত্বে আছেন বর্তমান, যেহেতু আইনের মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা কমিটি দেওয়া হয়েছে, একটা দায়িত্বশীলতার কাঠামো দেওয়া হয়েছে, সেহেতু এখন একটা গাইডলাইন আছে বা একটা জানার মতো এবং বুঝার মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে। সেহেতু আমরা আশাবাদী আছি যে কোম্পানির এখন কার্যক্রমটা একটু চেইন অফ কমান্ড থাকবে বা একটু ডেট বাই আপডেট থাকবে, প্রতিনিয়ত একটা আপডেট নিউজও থাকবে। আর আমি আপনার কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই, আপনি আলোচনা করবেন। প্রশ্নটা বলতে আমার কথা হচ্ছে আপনি ওই দুটার উপরে একটু আলোচনা করলে আমরা আর একটু বুঝার স্বার্থে আমাদের একটু সহজ হবে। প্রথমত হচ্ছে যে কোম্পানির যে বর্তমান আদালতের মাধ্যমে যে বোর্ড বা যে কমিটি দেওয়া হয়েছে, ওই কমিটিতে আমাদের বর্তমান কোন 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 উদ্যোগে বোর্ডে কাজ করতেছে বা তাদের বর্তমান কার্যক্রম কি বা তারা কি কার্যক্রম নিয়ে সামনের দিকে আগাচ্ছেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু আপনি আলোচনা করেন একটু সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যতটুকু জানি আমাদের টি প্লান্টেশনের একটা টাইম মানে অনেক প্যাকেজ গুলা টি প্লান্টেশন ম্যাচিউর হয়ে গেছে। আমি যতটুকু জানি আমার প্যাকেজটা ম্যাচিউর হয়ে গেছে। যদি আমাদের কোম্পানির কোন ধরনের কোন বোর্ডের মাধ্যমে এরকম টি প্লান্টেশনের টাকাটা ফেরত দেওয়ার মতো কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কি বা নেওয়া হবে, এই বিষয়ে যদি কোন তথ্য আপনার জানা থাকে আমাদেরকে একটু আলোচনা করবেন এই বিষয় থেকে। আমার কথা হচ্ছে যে আসলে আমরা তো এখানে কোম্পানির যেহেতু আদালতে যে বোর্ড তৈরি করে দিয়েছে, সেই বোর্ডের কাজটাও আমরা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না। এরা কি কাজ নিয়ে মানে কি উদ্যোগ নিয়ে এরা কাজ করতেছেন? এরা আমাদের কোম্পানিটাকে চালু করার জন্য কাজ করতেছেন না এমডি স্যারের মুক্তির জন্য কাজ করতেছেন, ওই বিষয়টা কিন্তু আমরা আপডেট কোনো নিউজ পাই না। জাস্ট আমরা ডিস্ট্রিবিউটার যারা আছে অ্যাক্টিভ, যারা ঢাকায় থাকেন বা সেন্ট্রালে যারা থাকেন, ওই মিটিং হয়, মিটিং হওয়ার পরে তাদের প্রচারণার মাধ্যমে আমরা শুনতে পারি যে বোর্ড মিটিং করেছে। তাদের প্রচারণার মাধ্যমে জানি আজকে শুনানি হচ্ছে। বাট বেসিক্যালি অফিসিয়াল ভাবে কোনো নিউজ আমরা পাচ্ছি না। অফিসিয়াল কোনো নিউজ না পাওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকি। আসলে এই বোর্ড আজকে কি কাজ করেছে, এই মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে, বোর্ড থেকে কোনো আমরা পাচ্ছি না বা বোর্ড থেকে কোনো কিছু আমরা ইনফরমেশন পাচ্ছি না। যতটুকু পাচ্ছি আমাদের লিডার যারা সিনিয়র লিডার যারা বর্তমানে ডেস্টিনিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছেন, যাদের আন্তরিকতা কারণে তারা অফিসে যাচ্ছেন বা তাদের সাথে কথা বলছেন, তাদের মাধ্যমে সে সকল লিডারের মাধ্যমে আমরা কিন্তু বা আপনি আসেন আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ফলো করি আপনার ফেসবুক আইডি, আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ইনফরমেশন পেতে সহযোগিতা হয়। তা আমার কথা হচ্ছে ওই বিষয়টা আপনি একটু আমাদেরকে আলোচনা করেন যে আমাদের বর্তমান বোর্ড কোন উদ্যোগে কাজ করতেছে এবং তাদের ভীষণটা কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের টি প্লান্টেশনের টাকাটা ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না হচ্ছে না। যেহেতু মাল্টিপারপাসের মামলা দিন রয়েছে, মাল্টিপারপাসের মামলা শেষ না হলে তো এটা কোনো ধরনের মানে হয়তো সমাধা হবে না বা এটাও কোন পর্যায়ে আছে যদি একটু আলোচনা করেন। আপনি যেহেতু আছেন আপনার জানা থাকবে ইনশাল্লাহ, আপনি যদি বলেন আমরা ওই বিষয়টা থেকে একটু মানে জানতে পারি। বুরহান ভাই। জি, ধন্যবাদ। আপনি এর আগেও একটা কোয়েশ্চেন করেছিলেন, এটাও আমি নোট করে রেখেছি। এখনো যে কোয়েশ্চেন এগুলো আমি একসাথে অবশ্যই এগুলোর উত্তর দেব। জাস্ট আমি সম্পূরক একটি কথা আপনার সাথে আলোচনা করতে চাই। এই পূর্বের রাইট। আপনার বক্তব্য, উদয়ন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন যেটাতে আপনারা ইনভেস্ট করেছিলেন, সেই কোম্পানির কি এখন কোনো ফাংশন আছে? কোম্পানিটা কি এখন রানিং নাকি কি অবস্থায় আছে? না, আমার জানা নাই। আমি এই বিষয়ে টোটাল অফ। আমি এই বিষয়ে আমার এই বিষয়ে আমি আচ্ছা, কোনো যোগাযোগ করি নাই। আমার জানা নাই এই বিষয়ে।
কি হচ্ছে আমি বর্তমানে যতদূর বা কি কতটুকু হয়েছে আমি জানি না। আচ্ছা আচ্ছা, আর আপনাদের যে ইনভেস্টমেন্টটা যেটা ডিটুকে অ্যাসোসিয়েটস এ আপনারা যে ইনভেস্ট করেছিলেন উদয়ন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, এই ব্যাপারে কি কারোর সাথে কোনো কমিউনিকেশন হয়, বা এটার রেসপন্সিবিলিটি এই ব্যাপারে কি কোথাও কোনো দায়বদ্ধতা আছে কারো, বা কোথাও কি যোগাযোগ করেন? না, এটা বিষয়ে আমার কোনো যোগাযোগ নেই, কারণ আমি ওই ওই তার মানে কোম্পানিতে ইনভেস্ট করি নাই বিধায় আমি কিন্তু যোগাযোগ করি নাই। আমি আচ্ছা সেই আচ্ছা সকল কোনো কোম্পানিতে আমাদের গ্রুপের মাধ্যমে যে কোম্পানিগুলো হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তখন কিন্তু জি আমি আমার জায়গা থেকে আমি সরে আসি। আমি আমি নিজেকে চিন্তা করে দেখলাম না, আমি যে কোম্পানি যাচ্ছি ওই কোম্পানিতে থাকি, এক্সট্রা আর কোনো কোম্পানিতে আমার ইনভলভ না হওয়াটাই বেটার। কাজ করতেছি ডেস্টিনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে আপনি এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনছি না। আপনি একটু রেসপন্স করবেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমি যতদূর জানি জিটুকে অ্যাসোসিয়েটস বলেন, উদয়ন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন বলেন, এই কোম্পানিগুলোর কিন্তু এখন কোনো প্রোগ্রামিং, কোনো ফাংশনিং কিন্তু কিছুই নাই। কিন্তু ইনভেস্টমেন্ট যা হওয়ার তো হয়ে গেছে। এখন ওইটার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো তেমন কেউ আছে কিনা এটা নিয়েও আমরা সন্দিহান। এই ব্যাপারগুলো আহ, আপনারা যারা সংশ্লিষ্ট ছিলেন বা যাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন ওরাই হয়তো বা ভালো বলতে পারবেন, বাট আমি যতদূর জানি কোনো প্রোগ্রামিং, কোনো ফাংশনিং কিন্তু এই মুহূর্তে এই কোম্পানিগুলোর নাই। এনিওয়ে, আমরা চলে আসি আমাদের পরের আলোচনায়। আপনি যে কোয়েশ্চেন করেছিলেন, আসেন এই কোয়েশ্চেনটা যদি একটু আইনি প্রক্রিয়ার যে ব্যাপার যেটা দেখেন, আইনি প্রক্রিয়াতে একটু আমরা যদি নিজেদের বিচার বিবেচনা একটু যাচাই বাছাই করি, যে এই যে দেখেন, আপনি একটা কোয়েশ্চেন করেছেন যে বর্তমান পরিচালনা পর্ষদ আসলে কিসের কাজ করছে। তারা কি আমাদের প্রতিষ্ঠানের যারা পরিচালক হিসেবে কারাগারে আছেন তাদের মুক্তির জন্য কি কাজ করছেন, নাকি প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে পরিচালনার সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন? দেখেন, আমি একটা কথা বলি, একটা কমন বিষয় যদি হিসাব করেন, এই বর্তমান পরিচালনা পর্ষদ আদালত কর্তৃক যে গঠিত বোর্ড, এই গঠিত বোর্ডকে আদালত কি বর্তমান কারামুক্তির জন্য পরিচালনা পর্ষদের যারা পূর্বের যারা মানে কারাগারে আছেন তাদের মুক্তির জন্য কাজ করার জন্য কি এদেরকে তৈরি করে দিয়েছে এই বোর্ডকে? না। বর্তমান হাইকোর্টের যেই পরিচালনা পর্ষদ, হাইকোর্ট কর্তৃক অ্যাপয়েন্টেড যেই মানে হাইকোর্টের নির্দেশনায় যে বোর্ড গঠন করে দেওয়া হয়েছে, এই বোর্ডের দায়িত্ব যারা কারাগারে আছেন তাদের মুক্তির দায়িত্ব তো এদেরকে দেওয়া হয় নাই। ওনাদেরকে কি দায়িত্ব দেওয়া রাইট। হয়েছে দেখেন, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার তাই করার কথা বলা হয়েছে। যেমন কারামুক্তি, যারা কারাগারে আছেন তাদের মুক্তি হওয়া না হওয়ার বিষয় তো এই বোর্ডের সাথে সম্পৃক্ত না। তাদের মুক্তি হওয়াটা সম্পৃক্ত আদালত, আইন এবং মামলা যারা দেখছেন তাদের সাথে। তাইলে রাইট। নিঃসন্দেহে এই পরিচালনা পর্ষদের কাজ হলো এই প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপ নেওয়া, এবং ওনারা আমি যতদূর জানি সেই পদক্ষেপ নিচ্ছেন। আমি এর আগেও একটা লাইভে বলেছি, যেমন দেখেন, যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমের ক্ষেত্রে আপনি যদি আজকে আমাদের এই কোম্পানির হিসাব করেন, 2012 সালের পরে এই কোম্পানির আর কোনো অর্থ বছরের অডিট কি হয়েছে? হয় নাই। না। তাহলে দেখেন, আমরা 2012 সালের ডেস্টিনিকে এখনো দেখছি। আমরা যে ডেস্টিনিকে দেখছি এটা 2012 সালের ডেস্টিনি, এখনো 2024-এ আসে নাই। কারণ 2012 সালের পরে তো কোনো অডিট হয় নাই। তাহলে এখন কি করতে হবে? 2012-র পরে 12, 13, 13, 14, 14, 15, 15, 16 এই প্রত্যেকটা ফিসক্যাল ইয়ার, আই মিন প্রত্যেকটা অর্থ বছরের অডিট করতে হবে। এইভাবে 2024 রাইট। পর্যন্ত যখন আপনি অডিট করবেন, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই কোম্পানি 2024 সালে আসছে আপডেট। দেন আপনাকে একটা এজিএম করতে হবে, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটাকে বলে। এরপর আপনি কাগজে কলমে এই প্রতিষ্ঠান আপডেট হয়ে 2024 সালে আসছে বলতে পারবেন। এর আগ পর্যন্ত কি আপনি বলতে পারবেন? পারবেন না। না। তাইলে বর্তমান পরিচালনা পর্ষদ, আমি যদি ভুল করে না থাকি, বর্তমান পরিচালনা পর্ষদ সকলের সমন্বয়ে ওই কাজের দিকেই মনোযোগ দিচ্ছে বা ওই কাজই হয়তো বা ওনারা করছেন। মানে কারাগারের মধ্যে যারা আছেন তাদের মুক্তির জন্য কাজ করা কিন্তু ওনাদের প্রধান কাজ নয়। হ্যাঁ, আন্তরিকতার খাতিরে বা একই প্রতিষ্ঠানের লোক হিসেবে হয়তো বা ওনারা এক্সট্রা সহযোগিতা করতে পারেন, কিন্তু এটা ওনাদের একদম কর্তব্য যে তা কিন্তু না।
বুঝতে পেরেছেন বিষয়টা? রাইট, বুঝতে পেরেছি। তাহলে এবার আসেন তাহলে এবার আসেন বর্তমান যে পরিচালনা পর্ষদ, এই বর্তমান পরিচালনা পর্ষদের যে কার্যক্রম যেগুলো, সেগুলো তাহলে কিভাবে এগোনো হচ্ছে? আমরা যেটা দেখেছি যে একটা পরিচালনা পর্ষদ, যেই পরিচালনা পর্ষদে কারা কারা আছেন এর আগেও আমি বলেছি একবার, আবারও একটু রিপিট করি। যেমন রাষ্ট্র থেকে 3 জন বর্তমানে আছেন, আর আমাদের 2000 লিমিটেডের মালিক পক্ষ থেকে 13 জন, এই হলো মোট 16 জন। যদিও প্রথমে রাইট, 19 জনের ছিল, প্রথমে 19 জনের বোর্ড ছিল, রাষ্ট্রের 6 জন আর আমাদের কোম্পানির মালিক 13 জন, 13 আর 6 19 জন ছিল। তো 19 পরবর্তীতে জন। রাষ্ট্রের 6 জন থেকে 3 জন ব্যক্তি বিভিন্ন কারণে পদত্যাগ করে চলে যাওয়াতে রাষ্ট্রের এখন আছেন আর 3 জন, আর আমাদের কোম্পানির আছেন 13 জন, এই হলো মোট 16 জন। তাহলে দেখেন, এই 16 জনের সমন্বয়ে এখন যে প্রতিষ্ঠানটা চলছে, রাষ্ট্রের 3 জন চলে যাওয়াতেও কিন্তু কার্যক্রমের কোনো সমস্যা হয় নাই। তার মানে কি, সিস্টেম এস্টাবলিশড। আর সিস্টেম সিস্টেম এস্টাবলিশড হয়ে স্টাডিজ, গেলে রাইট। কিন্তু সিস্টেম এস্টাবলিশড হয়ে গেলে একটা প্রতিষ্ঠানে তখন কোনো ব্যক্তির উপস্থিতি অনুপস্থিতি আর কিছু আসে যায় না, প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো চলে। রাইট, এটা আমাদের চলে। প্রতিষ্ঠানের কিন্তু খুবই প্লাস পয়েন্ট, আমি এটাকে খুব ইতিবাচক হিসেবে দেখছি। যে আমাদের প্রতিষ্ঠানে এখন এমন একটা সিস্টেম এস্টাবলিশড হয়ে গেছে যে বিগত 1-1.5 বছরে রাষ্ট্রের 6 জন থেকে 3 জন চলে যাওয়াতে কিন্তু আইনি কাঠামোতে আমাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়ে নাই। হয়তোবা একটু স্লো হয়েছে, কিন্তু হুম, কোনো ওই যে অভিভাবকের শূন্যতা তৈরি হয় নাই, যেটা 12 সালের পরে তৈরি হয়েছিল। বুঝতে পেরেছেন? তাহলে এখন রাইট, দেখেন, আমাদের এখানে এখন অভিভাবক হিসেবে কারা আছেন? রাষ্ট্রের যে 3 জন, ওনারা হচ্ছেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, জনাব ইকবাল জামান এবং জনাব আহমেদ মুশফিক আনাম। প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি একজন বড় মাপের ব্যারিস্টার। ইকবাল জামান যিনি, উনি বিসিসিআই এর একজন সদস্য। এবং আহমেদ মুশফিক আনাম উনি হচ্ছেন আরো একজন সম্মানিত ব্যারিস্টার। তার মানে দেখেন, আমাদের বর্তমান বোর্ডে রাষ্ট্রের পক্ষ থেকে 2 জন ব্যারিস্টার আছেন এবং একজন বিসিসিআই এর সদস্য আছেন। আর এই 3 জনের রাইট, বাইরে আমাদের কোম্পানির মালিক পক্ষের যে 13 জন, তারা হচ্ছেন জনাব জাকির হোসেন কিসলু, জনাব বিপ্লব বিকাশশীল, জনাব শামনুন এহসান শামীম, জনাব কামরুল হাসান, জনাব শাহজাদা আল মাহমুদ, জনাব হুসেন আজাদ, জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল, জনাব মাইনুদ্দিন আহমেদ, জনাব সাইফুল আলম রতন, জনাবা ইসমত আরা, জনাব ইব্রাহিম খলিল, জনাবা হোসনে ইসলাম এবং জনাব সিরাজুম মনির। তাহলে দেখেন, এই যে সামগ্রিকভাবে আমাদের এই যে বোর্ড আজকে গঠন হয়ে এতদূর আসছে, এটা কিন্তু রাষ্ট্রীয় কাঠামো অনুসারে স্বীকৃত এবং আমাদের জন্য অভিভাবকের একটা জায়গা। তাহলে ওনারা কি রাইট, কাজ করছেন সেটাও আপনার সাথে আলোচনা আমি যতটুকু জানি করলাম, এবং ওনাদের পরিচিতিটা আলোচনা হলো। আসলে কি জানেন, আপনার সাথে আমি একমত, আপনি যে কথাটা বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে যারা স্বীকৃত একটা বোর্ড, সেই বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কেউই কিন্তু কোনো ধরনের ব্রিফিং দিচ্ছেন না। যার কারণে তৃণমূলে আমরা কিন্তু জানিও না কে পরিচালনা পর্ষদে আছেন, কার কি রাইট, নাম, এগুলো কিছুই কিন্তু আমরা জানছি না, আমরা একটা ধোঁয়াশার ভিতরে আছি। তো আমি আপনার সাথে একমত, এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি একজন বিনিয়োগকারী হিসেবে আপনার সাথে একমত পোষণ করছি, এবং আমিও বিনিয়োগকারী হিসেবে আমার বক্তব্য তুলে ধরছি যে বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে একজন ব্যক্তি অবশ্য কম বেশি লাইভ করছেন, যেমন জনাব সিরাজুম মনির, কিন্তু ওনার বক্তব্যটা আসলে প্রতিষ্ঠান বান্ধব না হয়ে ব্যক্তি বান্ধব হচ্ছে। ব্যক্তি বান্ধব কি, মানে ওনার বক্তব্যগুলো শুনলে আসলে মনে হয় যে উনি রফিকুল আমিনের বক্তব্য দিচ্ছেন। রফিকুল আমিনের বক্তব্য না দিয়ে প্রতিষ্ঠানের বক্তব্য দিলে জিনিসটা আরো ভালো হতো। যেমন আজকেই আজকেই হয়তো ওনারা একটা লাইভ করবেন, এই যে সিরাজুম মনির সাহেব হয়তো আজকেও একটা লাইভ করবেন। হ্যাঁ, উনি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন অফিসিয়ালি কাগজে কলমে একজন শেয়ার হোল্ডারও বটে, এবং একই সাথে বর্তমান পরিচালনা পর্ষদের কাগজে কলমে একজন পরিচালকও বটে। তো পরিচালনা। ওনার কাছ থেকে তো আমরা বর্তমান বোর্ডের কার্যক্রম জানতে চাই, ওনার কাছ থেকে তো আমরা বর্তমান বোর্ডের অ্যাক্টিভিটিস কি, বর্তমান পরিচালনা পর্ষদ কি কি উদ্যোগ নিচ্ছে, ওনার কাছ থেকে তো আমরা এগুলো জানতে চাই। আমরা ওনার কাছ থেকে প্রতিষ্ঠান বান্ধব বক্তব্য শুনতে চাই। এর বাইরে বর্তমান যে পরিচালনা পর্ষদে আরো যারা আছেন, ওনাদের কাছে বিনিয়োগকারী হিসেবে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা অফিসিয়ালি যদি, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগ, আপনারা যদি অফিসিয়ালি প্রতি সপ্তাহে আমাদেরকে একটা ব্রিফিং দেন, তাহলে আমরা বিনিয়োগকারী হিসেবে যারা আছি বা তৃণমূলে যারা আছি, আমরা সবাই কিন্তু জানতে পারবো যে প্রতিষ্ঠানের কার্যক্রমের সর্বশেষ কি অবস্থা, প্রতিষ্ঠানটা কোন দিকে ছিল, কোন দিকে আছে বা কোন দিকে যাচ্ছে। এই রাইট, জায়গাটুকু কন্টিনিউ না হওয়াতে বিনিয়োগকারী হিসেবে আমরা কিন্তু অন্ধকারে আছি। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে
আমরা বিনিয়োগকারী হিসেবে আমরা এই বর্তমান মালিক পক্ষে যারা পরিচালনা পর্ষদে আছেন, আমরা ওনাদের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ করতে চাই যে আপনারা অফিসিয়ালি আমাদেরকে প্রতি সপ্তাহে বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটা ব্রিফিং যদি দেন, সেক্ষেত্রে আমরা বিনিয়োগকারীরা খুব উপকৃত হব। তো এই হচ্ছে মূলত আজকের প্রোগ্রামকে কেন্দ্র করে বেসিক্যালি আমি যতটুকু জানতে পেরেছি এই বিষয়টুকু আপনার সাথে শেয়ার করা। এর বাইরে আরেকটা কোয়েশ্চেন আপনি যেটা করেছেন, সেই কোয়েশ্চেনটা আমি যদি আপনাকে বলি যে ট্রি প্ল্যান্টেশনের টাকার ফেরতের ব্যাপার বা অন্যান্য যে ব্যাপার, যেটা দেখেন, আমি যদি আপনাকে বলি ডেস্টিনির টাকাটা উঠানো হয়েছে যে চেইন আপের মাধ্যমে, টাকা ফেরত দিতে গেলেও ওই সেম চেইন আপটাই কিন্তু লাগবে। যেমন দেখেন, আপনি আপনার টিমে যত ইজিলি টাকা ফেরতের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন, আমি কি পারবো? না, না, বুঝতে পারছি। পারবো না। কারণ সম্ভব আপনি না। জানেন আপনার টিমে লেফটে কে কোথায় আছে, কোথায় কার কার মাধ্যমে কি কি ইনভেস্ট আপনি করেছিলেন। ঠিক একই রকম রাইট। ভাবে আমিও কিন্তু জানি আমার লেফট রাইটে কোথায় কে কে কি ইনভেস্ট করেছিল। তার মানে যেই চেইন অফ কমান্ডে ডেস্টিনির টাকা উঠানো হয়েছে, সেই চেইন অফ কমান্ডে ডেস্টিনির টাকা ফেরতের ব্যবস্থা নিতে হবে। রাইট। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আগে পরিচালনা পর্ষদ হইতে হবে। পরিচালনা পর্ষদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এরপর এখন কি করতে হবে? এইবার আমাদের কোম্পানির কার্যক্রমগুলোকে স্বাভাবিক করে আমাদের সার্ভারের যে কার্যক্রম যেটা আছে, আমাদের সফটওয়্যারটা তো ওপেন হইতে হবে। সফটওয়্যার ওপেন না হইলে, ধরেন আপনি আমি কে কোথায় কত টাকা ইনভেস্ট করছি, এটা কি কারো মুখস্থ আছে? মুখস্থ কারো নেই। তো মুখস্থ নাই। সফটওয়্যার ওপেন হইতে না, হবে। না, সফটওয়্যার ওপেন না কম হলে তো হতে আপনি পারে। এটা জানতে পারবেন না কে কোথায় কত টাকা ইনভেস্ট করছে। তৃতীয়ত, হুম। আমাদের চেইন অফ কমান্ডটাকে এস্টাবলিশ করতে হবে। আর এই সমস্ত কিছুর বাইরে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো মামলাগুলো একটা সিদ্ধান্তে আসা বা একটা পর্যায়ে আসা, নিষ্পত্তিতে আসা। যেমন দেখেন, আদালতের পক্ষ থেকে তো ট্রি প্ল্যান্টেশনের একটা রায় দিয়ে এই দেওয়া হয়েছিল 16 সালে, যে 2800 কোটি টাকা দুদকের অ্যাকাউন্টে জমা দিয়ে আপনারা জামিন নিয়ে চলে আসেন, ছিল না রায় একটা? জি, জি। তো রাষ্ট্র তো সিদ্ধান্ত দিয়েই দিছে যে আপনারা 2800 কোটি টাকা জমা দিয়ে বের হয়ে চলে আসেন, টাকা রাষ্ট্রের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন করা হবে। ওইটা তো হয় নাই। তাহলে এখন কি পরবর্তী পদক্ষেপ কি হবে, এটা মালিক পক্ষে যারা আছেন ওনারা বলতে পারবেন। রাষ্ট্রীয় ভাবে, মানে সোজা কথা, আমি আপনি চাইলেই হুটহাট করেই তো ডেস্টিনির টাকা ফেরত দেওয়া যাবে না। এটা রাষ্ট্রীয় একটা কাঠামোর ভিতরেই টাকাটা ফেরতের সিদ্ধান্তে আসতে হবে, এবং সামগ্রিকভাবে মালিক পক্ষের সকলের সমন্বয়। তো যার কারণে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হচ্ছে, খুব সহসাই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা সম্ভব কারো পক্ষেই হবে না। কারণ প্রথমে বোর্ড আচ্ছা, হইতে হবে, বোর্ড হইছে, এরপরে এজিএম করতে হবে, অডিট এজিএম করতে হবে, সার্ভার ওপেন করতে হবে, সার্ভার ওপেনের মাধ্যমে ফুল ডাটাবেস দেখতে হবে কে কোথায় কত টাকা বিনিয়োগ করেছেন, এটা যাচাই বাছাই করতে হবে। দেন ধীরে ধীরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের একটা বিষয় আছে, রাষ্ট্রীয় অনুমোদনের রাইট। বিষয় আছে। অনেক, মানে বিশাল একটা, অনেক বড় একটা কর্মযজ্ঞ। এই বিশাল কর্মযজ্ঞ আপনি 1-2 মিনিটে চাইলেই তো কেউ করতে পারবেন। যদিও অনেকে ওই যে রাইট। বলে অমুক দিন ইয়ে বিভিন্ন লাইভে যে কিছু ওই মানে উদ্ভট কথাবার্তা এবং এই কিছু অযৌক্তিক, অলৌকিক এবং অবাস্তব কথাবার্তা অনেকে বলছেন। কেউ বলছেন অমুক দিন রফিকুল আমিন বের হয়ে যাবেন, কেউ বলছেন অমুক দিন অমুক বের হয়ে যাবেন। হ্যাঁ, কেউ বের হয়ে গেলে তো আমাদের আপত্তি নাই, কিন্তু আইনি কাঠামো এবং আইনি প্রক্রিয়া বিচার বিবেচনা করে দেখলে যেটা মনে হয় যে বাস্তবতার নিরিখে চিন্তা করলে বিষয়টা আরো সময় সাপেক্ষ বলে আমি মনে করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বেসিক কাজ কি, বিনিয়োগকারী হিসেবে আমাদের সচেতন থাকা। আর দ্বিতীয়ত, এই বর্তমান যে পরিচালনা পর্ষদ, এই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে ওনাদের কাছ থেকে প্রাতিষ্ঠানিক সার্ভিসগুলো মানে আহ, এ, চেয়ে নেওয়া, বা ওনাদের কাছে প্রাতিষ্ঠানিক সার্ভিসগুলো আদায় করে নেওয়া। যেমন এই যে আমরা একটা আজকে একটা দাবি করলাম যে আপনাদের কার্যক্রমগুলো কি হয় না হয় প্রতি সপ্তাহে অফিসিয়ালি আমাদেরকে একটা ব্রিফিং করা হোক, যে ডেস্টিনি দুই হাজার রাইট। লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদ কি কার্যক্রম করছেন, এগুলো আমরা তৃণমূলে অনেকেই জানি না, আমরা তথ্য ঘাটতিতে আছি। আমাদেরকে এই তথ্য ঘাটতি থেকে উদ্ধারের জন্য সাপ্তাহিক একটা ব্রিফিং আমি মনে করি অফিসিয়ালি প্রয়োজন। আমরা এটার রাইট। দিকে মনোযোগ দিতে পারি। মামলা যারা দেখছেন তারা মামলার দিকে মনোযোগ দিচ্ছেন, দেখতে এইখানে রাইট। যারা আছেন তারা যদি দাপ্তরিক কাজের দিকে মনোযোগ দেন, তাহলে একদিকে দাপ্তরিক কাজ প্যারালালি যদি চলে, আরেকদিকে মামলা যদি মামলার মতো চলে, মাঝখান থেকে দুটো কাজ প্যারালালি হলে আমরা খুব সহসাই একটা ভালো সম্ভাবনার দিকে যাব বলে আমি বিশ্বাস করি।
তো আপনি যে প্রশ্ন করেছিলেন, Right. আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এই ব্যাপারে আপনার একটি ফিডব্যাক বক্তব্য আশা করছি। দেন আমি আরেকটি পয়েন্টে যাব। জনাব দেলোয়ার শিকদার। ধন্যবাদ বুরহানুদ্দিন ভাই, আপনি অত্যন্ত আমার প্রশ্নের উপর গুছালো আলোচনা করেছেন। আমি মেবি এই কমিটি সম্পর্কে আসলে আমার জানতাম একটা বোর্ড হয়েছে আদালতের মাধ্যমে, কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন ছিল যে আসলে বোর্ডের বর্তমান করণীয় কি, বোর্ড কি করছে এবং বোর্ডের কাছে আমরা কি পেতে যাচ্ছি এবং কি পাওয়ার আশা করতে পারি। তা আপনি এ বিষয়ে আসলে চমৎকার ভাবে আমাকে আমাদের সবার উদ্দেশ্যে একটা কথা মানে ব্যাখ্যা করছেন। তা আমি আপনার ব্যাখ্যা থেকে আমার কাছে অনেক বিষয় ক্লিয়ার হয়েছে। আসলে আমরা ওই যে ইমোশনাল ভাবে আসলে এই জায়গাতে আর কাজ করার সুযোগ নাই। আমাদের স্টেপ বাই স্টেপ অপেক্ষমান করে কিন্তু একটা সলিউশন বের করতে হবে, যেহেতু আমরা একটা বড় ধরনের একটা পলিসির মধ্যে পড়ে গেছি। এখান থেকে চাইলেও কিন্তু আমরা আজকে বলছি কালকে মুক্তি হয়ে যাবে এরকমও কিছু না, কারণ ওই বক্তব্যটা কিন্তু আমরা দীর্ঘ পূর্বে 12 অনেকবার সাল থেকে শুনেছি। দিয়ে এই রাইট, ঈদ না 12 সাল ওই থেকে দিন, আমরা একই এই কথা দিন বলি। না ওই দিন, রাইট। আর এর জন্য আমরাও কিন্তু আসলে এখন আর ইমোশনাল বক্তব্যের প্রতি আমরাও কিন্তু স্যাটিসফাইড হই না, কারণ আমরাও প্র্যাকটিক্যালের একটা অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা যে আদৌ যে প্র্যাকটিক্যালের ভিতরে আসি ওই বিষয়টা তো আমাদের মধ্যে জানা ছিল না। কারণ জানা ছিল না ওইটার জন্য, যেহেতু আমাদের আমাদের সিনিয়র লেভেলে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধ ছিল না। যেহেতু আদালত এখন একটা সাংগঠনিক তৎপরতা দিয়ে দিচ্ছে, একটা কমিটি বা একটা বোর্ড গঠন করে দিয়েছে, আপনার মাধ্যমে জানতে পারলাম যে এখানে রাষ্ট্রপক্ষের 3 জন সিনিয়র ব্যক্তি রয়েছেন এবং আমাদের মালিক পক্ষ থেকে বাদ বাকি 13 জনের 13 জন। মতো রয়েছেন, 13 জনের মতো জি। রয়েছেন। এতে বোঝা গেল যে আমার কোম্পানির ফ্যামিলির মেম্বাররা এখানে আছে, কিন্তু আমি আমার নিজের মধ্যে জানা ছিল না যে বাকি 17 জন আর 16 জন এরা আসলে ডেস্টিনির সাথে সম্পৃক্ত আছেন কিনা, ডেস্টিনির বাইরের লোক আছেন, এটা কিন্তু আমার জানা ছিল না। বাট আমি জানতাম যে একটা বোর্ড হয়েছে, কিন্তু আজকে আপনার মাধ্যমে আমরাও জানতে পারলাম এই বোর্ডের আমাদের ডেস্টিনির মালিক পক্ষ থেকে যেহেতু এখানে সদস্যরা রয়েছেন, নিশ্চয় তারা এখান থেকে সুষম একটা সিস্টেমে কোম্পানির কাজ এগিয়ে যাবেন, এটা আমরা আশাবাদী। এবং আপনার কাছে যে দাবি বা আপনার দাবির সাথে আমার যে দাবি, আমরা আজকে উৎপত্তি হয়েছি যে আসলে আমরা অফিসিয়াল ভাবে একটা ব্রিফিং চাচ্ছি, যেখান থেকে আমরা প্রতিনিয়ত কোম্পানির আপডেট নিউজ পেতে পারি, আমরা সাধারণ ডিস্ট্রিবিউটাররা এখান থেকে সন্তুষ্টমূলক কিছু জবাব পেতে পারি। আমরা আশায় আছি, বাট আশাটা আসলে আমরা কিরকম আশার উপরে আছি এই বিষয়টা আমরা কিন্তু সবার জানা দরকার, সবাই জানা থাকলে। কারণ প্রত্যেকের এখানে কিন্তু টাকা ইনভেস্ট করে ডেস্টিনিতে জয়েন করেছে, এখানে কেউ কিন্তু কাটিরতা সম্পর্কে ডেস্টিনি ডিস্ট্রিবিউটার হয় নাই। কেউ অল্প পরিমাণ পুঁজি দিছে, কেউ মানে বেশি পরিমাণ পুঁজি দিছে, যার ধরুন টাকা যেন জড়িত রয়েছে, এখানে সবার মায়া কান্না রয়েছে। আপনার কথা থেকে যদি আমি একটা সন্তুষ্টমূলক জবাব পাই, তাহলে আমি 1 বছর কেন 6 মাস অপেক্ষা করলে আমার অপেক্ষার মধ্যে একটু সন্তুষ্টমূলক থাকবো, যে একজন গার্জিয়ান লেভেল থেকে আমাকে কথা বলা হয়েছে তুমি অপেক্ষা করো, আমরা ওই স্টেপে আগাচ্ছি। একটা মাস শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সবার অবস্থাটা পরিষ্কার করে দিব। কিন্তু আমি আপনি সারাদিন যদি ফেসবুকে বা লাইভে এসে কথা বলি, কিন্তু কোম্পানির তো আমি আপনার কেউ না, আমরা সাধারণ একজন ডিস্ট্রিবিউটার বা কোম্পানি। ইনভেস্টর, কিন্তু কোম্পানির পলিসি মেনটেনেন্স করার মতো তো আপনার আমার কোনো ক্যাপাসিটি নাই। যেহেতু আমার এই আপনার এই জায়গাতে আমরা একটু দূরে আছি, যেহেতু আমরা আপনার সবার দাবি যে বোর্ডের বা যারা দায়িত্বরত আছেন বা যারা মাধ্যমে বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে তাদের মাধ্যম থেকে আমরা এ ধরনের নিউজ যাতে আমরা কন্টিনিউ সপ্তাহে হোক বা যখনই মিটিং বা বোর্ডের যখন মিটিং ডাকা হয়, মিটিং পরে যেভাবে আমরা অন্য অন্য সেক্টর থেকে যেভাবে আমরা দেখি যে মিটিং পরে মিটিং এর একটা ব্রিফ যদি করা হয় যে আজকে আমরা ওই সিদ্ধান্ত নিছি বা আমরা আগামী 1 মাসের জন্য এই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করতেছি, তখন আমাদের মনে একটু সন্তুষ্ট থাকে যে না আমাদের সিনিয়ররা কাজ করতেছে, বা আমরাও যে আমাদের আমাদের কথা যারা সম্পৃক্ত হয়েছেন ডিস্ট্রিবিউটার হিসাবে তাদেরকে আমরা বলতে পারলাম যে দেখেন আমাদের সিনিয়ররা কাজ করতেছেন, ইনশাল্লাহ তাদের কাজের মাধ্যমে আমরা এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবো, আমরাও কথা বলার মতো একটু সুযোগ পেলাম। তো আমিও আপনার সাথে যেটা আমরা আজকের জায়গা থেকে আমি অতটুকু দাবি জানালাম যে আমাদের দাবিটা যেন সবাই সাথে একটু মনোযোগী হন। আর পরবর্তীতে যেটা হলো গিয়ে যে আমি আপনার মাধ্যমে যে তথ্যগুলো আজকে পেলাম বা যে ইনফরমেশন গুলা পেলাম, এটা আসলে আমাদের অন্তত জানা দরকার এবং বোঝার দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দৈনিক ডেস্টিনি আমাদের 2টা মিডিয়া, বৈশাখী টিভি চ্যানেল এবং দৈনিক ডেস্টিনি
দৈনিক ডেস্টিনিটা আসলে বন্ধ রয়েছে, কি কারণে বন্ধ রয়েছে বা আমরা অনেক সময় যা দেখি ফেসবুকের মাধ্যমে একটা পেজ দেওয়া হয়, আসলে আদৌ এটা কিরকম ভাবে দেওয়া হয় এটা আসলে এই সম্পর্কে আমাদের ধারণা নেই। যদি আমাদের এই দৈনিক ডেস্টিনিটাও যদি চালু থাকতো তাহলে হয়তো মাঝে মধ্যে আমরা মানে প্রতিনিয়ত ডেইলি আর ডে বাই ডে আমরা একটা নিউজ পেতাম বা একটা কলাম লেখা থাকতো ডেস্টিনির বিষয় নিয়ে, বা কারো না কারো ডায়মন্ড বা পিএসটি কোনো এক দুইটা কথা বলতে পারতো, তখন আমাদের পত্রিকার মাধ্যমে হয়তো আমরা অনেক সময় অনেক ইনফরমেশন পেতাম। দৈনিক ডেস্টিনিটা যে চালু হওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। যেহেতু আমাদের বৈশাখী টিভি চ্যানেল চালু আছে, তাহলে দৈনিক ডেস্টিনিটাও তো চালু করলে আর একটু সুবিধা হয় আমাদের মানে প্রকাশনার জন্য। এটার জন্য আমার একটা দাবি থাকবে, যেহেতু আমি যতটুকু পূর্বে জানি আপনি এটার সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলেন। আপ- সেই হিসাবে এটা যে চালু হওয়ার জন্য যদি কোনো প্রক্রিয়া আর কেমন আছে বা কিভাবে প্রক্রিয়া রয়েছে রেজিস্ট্রেশন, এই বিষয়টা যদি আপনি একটু 1-2 মিনিট আলোচনা করেন তাহলে মনে হয় ভালো হবে। জি, ধন্যবাদ। এটা নিয়ে আমরা স্পেশাল কিছু এপিসোড করব। এই মিডিয়াগুলো বা মানে আমাদের যে মিডিয়াগুলো, যেই মিডিয়াগুলো আমাদের প্রতিষ্ঠানের আছে, এগুলোকে নিয়ে আমরা স্পেশাল আরো কিছু এপিসোড করব। এখন বেসিক্যালি আমরা ডেস্টিনি মুভমেন্টের ফার্স্ট স্টেপে আমরা শুধুমাত্র ডেস্টিনি 2000 লিমিটেডের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কাজ করছি। তো ডেস্টিনি রাইট। 2000 লিমিটেড অ্যাক্টিভিটিস গুলোর একটা পর্যায়ে আসার পর দেন আমরা মিডিয়াগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক কিছু এপিসোড করব। আহ, আশা করি তখন আপনার কাছে আমরা আপনার সাথে আমরা এই বক্তব্যগুলো বা আপনার সাথে এই বিষয়গুলো আরো আলোচনা বিস্তারিত করতে পারবো আর কি, ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের লাস্ট কোয়েশ্চেন দিয়ে শেষ করব। এই যে বর্তমান পরিচালনা পর্ষদের একটা ধারণা আপনি পেলেন এবং সার্বিক বিষয়গুলো আপনি শুনলেন। তো একজন বিনিয়োগকারী হিসেবে প্রবাস জীবনে থাকা অবস্থায় এই বর্তমান পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারী হিসেবে আপনার যে চাওয়া, সেটি দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। জনাব দেলোয়ার শিকদার। ধন্যবাদ। আমি আপনাকে আমার শেষ বিষয়টা তোকে আমি বলতে যাচ্ছি যে বর্তমান যে পরিচালনা বোর্ড হয়েছে, বোর্ডের কাছে আমাদের দাবি হচ্ছে যে তাদের কাজের মাধ্যমে আমরা এখান থেকে ডেস্টিনি 2000 লিমিটেড বা ডেস্টিনি 2000 লিমিটেডের যে কার্যক্রম, এই কার্যক্রমটা আমি দাবি জানাচ্ছি যে কার্যক্রমে যত দ্রুত সম্ভব সে কার্যক্রমটা চালু করে দেওয়ার জন্য, এবং এই বোর্ডের মাধ্যমে আমাদের সাধারণ গ্রাহকের যে টাকাগুলা ইনভেস্ট রয়েছে সেই ইনভেস্ট গুলো যেন পদক্ষেপ নেওয়া হয় এই টাকাটা ফেরত দেওয়ার জন্য। পরিশেষে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার দাবি জানাচ্ছি, নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি আমাদের এমডি এবং আমাদের চেয়ারম্যানকে যেন অতি তাড়াতাড়ি মুক্ত করে দেন, এবং আমাদের সুস্বাস্থ্যতা দীর্ঘায়ু কামনা করছি। এবং যে সকল ডিস্ট্রিবিউটাররা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সবাইকে আল্লাহ তাআলা যেন ভালো রাখেন। এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ, যেহেতু আমাদের প্রতি আল্লাহ সহায় আছেন, একটা বোর্ডের মাধ্যমে বা একটা পরিচালনা যেহেতু কমিটি হয়েছে, ইনশাআল্লাহ হয়তো 2-1 দিন বেশ কম হবে, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো একটা সলিউশন পাবো। তবে আমার আশাবাদী হচ্ছে যে আমরা যাতে নিউজটা তথ্যটা যাতে আমরা সরবরাহ প্রতিনিয়ত কন্টিনিউ পাই, সেই দিক দিয়ে যেন একটা বিবেচনা কাজ করা হয়। কারণ আমাদের আসলে ইনফরমেশনটা পেতে একটা ব্যাঘাত সৃষ্টি হয়, যেহেতু এখন আগে আমাদের একটু চেইন অফ কমান্ড আমরা একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে আমরা কাজ করতে মানে আমাদের আপলাইনরা হয়েছিল বা আপলাইনরা আমাদের বিভিন্ন সময় ইনফরমেশন দেওয়া হতো, এখন কিন্তু আসলে সবার সাথে সবার কমিউনিকেশন হচ্ছে না। যার জন্য আমাদের সেন্ট্রালে আমাদের কোম্পানির বিষয়ে কি কাজ হচ্ছে, কিরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা এটা কিন্তু আসলে কাছাকাছি ইনফরমেশনটা পাই না, হয়তো পেতে আমরা একটু সময় লাগে। তা আমার বিষয়টা হচ্ছে যে আমরা বোর্ডের কাছে আমার অতটুকু দাবি জানাচ্ছি, আমাদের অবস্থানটা খুব দ্রুত যেন সমাধা হয়, এবং প্রত্যেক ডিস্ট্রিবিউটাররা আপনাদের প্রতি কোম্পানির প্রতি যেভাবে আত্মবিশ্বাস নিয়ে এতদিন অপেক্ষমান আছে, আরো আমরা অপেক্ষমান করব, যেহেতু আমাদের এখানে বিনিয়োগগুলা ফেরত পেতে অপেক্ষা করতে হবে। আর তাদের মাধ্যমে যেন আমাদের বিনিয়োগটা যেন ফেরত পেতে পাই, তাদের সহযোগিতার মাধ্যমে যেন আমরা এখান থেকে সরে আসতে পারি, বেরিয়ে আসতে পারি। তা আমি যে বিষয়টা বারবারও বলছি যে আসলে কোম্পানির অফিসিয়াল আমরা একটা নিউজ সবসময় এখান থেকে পাই, যেন এই দাবিটুকু জানাচ্ছি। আর অফিসিয়াল একটা নিউজ পেলে আমরা হয়তো এখানে একটু সন্তুষ্টমূলক সান্ত্বনা আমাদের ভিতরে সৃষ্টি হবে। জি, ধন্যবাদ বুরহান ভাই। জনাব।
ধন্যবাদ জনাব দেলোয়ার শিকদার। আপনার এই দাবির সাথে আমরা আবারও একমত পোষণ করছি এবং আশা করি বর্তমান পরিচালনা পর্ষদ প্রতি সপ্তাহে একটা অফিসিয়াল ব্রিফিং এর মাধ্যমে তৃণমূলের সকল বিনিয়োগকারীদের কাছে কোম্পানির সর্বশেষ আপডেটটুকু তুলে ধরে বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে আরো সুদৃঢ় করবেন। তো এই প্রত্যাশা রেখে আমরা আজকের এই প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। জনাব দেলোয়ার শিকদার, আজকের এই প্রোগ্রামে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সাথে আপনাকে আমরা আজকের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি সামনেরও যে কোনো প্রোগ্রামে আমরা আবারও হয়তো বা আপনাকে পুনরায় ইনশাল্লাহ আমন্ত্রণ জানাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, আর আমিও আপনাকে সালাম জানাচ্ছি। আপনার ভিডিও আজকে লাইভের মাধ্যমে যে সকল ভাইয়েরা আমাদেরকে দেখছেন এবং শুনছেন প্রত্যেককে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।